হ্যালো গাইস, কেমন আছো সকলে? আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি, নাকি বি সিরিজের। ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড ভিডিও। এই ভিডিওটা এতটাই ইম্পর্ট্যান্ট যে মাথা থেকে না সব চিন্তা বাদ দিয়ে দাও, কানে একটা হেডফোন লাগাও এবং এই ভিডিওটা দেখো। যে কোনো দিন প্রেসিজ লেখেই নি, ঠিক আছে, কোনো দিন প্রেসি লেখেই নি, সে পর্যন্ত প্রেসি করতে পারবে নির্ভুলভাবে। ঠিক আছে, তো এই যে ডিসকাশনটা এখানে চলবে সেটাকে বলা হয় শ্রিঙ্কিং অফ সাবজেক্টস অ্যান্ড প্রেডিকেটস। এর আগের ভিডিওতে আমরা সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে অনেক কিছু দেখেছি, তাই তো? তো এই ভিডিওতে আমরা দেখব যে সাবজেক্টস অ্যান্ড প্রেডিকেট সংকোচন কাকে বলে। ঠিক আছে, কিচ্ছু জানার দরকার নেই, আমাদের অ্যাডভান্সের কিচ্ছু জানার দরকার নেই। যে জাস্ট জিরো লেভেলে আছে, ইংলিশ একটু পড়তে পারে, বুঝতে পারে, সেই কিন্তু প্রেসি রাইটিং করতে পারে নির্ভুলভাবে। এটা এখানে শেখানো হবে। ঠিক আছে, বেসিক্যালি এই কনসেপ্টটা প্রেসিজ রাইটিংয়ে, কম্প্রিহেনশানে, ঠিক আছে, এর পরের আমাদের ক্লাসটা কম্প্রিহেনশনের উপরে আসবে সিস্যাটের, এবং ট্রান্সলেশনের জন্যও কিন্তু খুবই ইউজফুল। ঠিক আছে, তো ভিডিওটা মানে লেসনটা স্টার্ট করার আগে তোমাদের জন্য দুটো নোটিশ বলতে পারো, সেটা দেখো। হোমওয়ার্ক তোমরা প্রায় অলমোস্ট সবাই পাঠিয়েছো, কয়েকজন পাঠাওনি, এটাও ঠিক। তো দেখো, হোমওয়ার্ক তোমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করো না, কারণ হোয়াটসঅ্যাপ থেকে আমাদের, তুমি যখন অ্যাকাউন্ট খোলা হয়েছে তোমার, সেই অ্যাকাউন্টের ফোল্ডারের মধ্যে যায় না। ঠিক আছে, আমাদের চেক করতে খুব প্রবলেম হয়, যার জন্যে একের বেশি যদি পেজ হয় তাহলে সেটাকে পিডিএফ বানাবে। ঠিক আছে, অ্যাডব যে তোমার স্ক্যানার বলে অ্যাপ পাওয়া যায়, সেটা দিয়ে পিডিএফ বানাবে, দিয়ে ভিডিওর নিচে যেখানে আপলোডের অপশন আছে সেখানেই আপলোড করবে। তবে তোমার যে ফোল্ডার, তোমার নামের যে ফোল্ডার, সেখানে যাবে, তাহলে তোমার কাজগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি ওখানে পেয়ে যাবে, রিভিউ পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি একটা পেপারেই তোমার হয়ে যায়, ধরো পেজে একটাই তোমার হোমওয়ার্ক হয়েছে, একটা পেজে হয়ে যায়, তাহলে পিডিএফ করার দরকার নেই, তুমি প্লেন একটা ছবি তুলে দিয়ে দিতে পারো। এটা হচ্ছে প্রথম কথা। ঠিক আছে, আর হোমওয়ার্ক মাস্ট প্রত্যেকে করবে, ওকে, প্রত্যেকে করবে, সাদা পেপারের ওপর লিখবে। নেক্সট হচ্ছে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দেওয়া হয়েছে, লিঙ্ক নিচে দেখো যে বক্সটা আছে, সেইখানে আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, ওখানে যে যার মতো অ্যাড হয়ে যাও। ঠিক আছে, তো আমরা আজকে যে ইজিয়েস্ট স্টেপসগুলো শিখবো এখানে, এররলেস অ্যান্ড কুইক প্রেসিজ রাইটিংয়ের জন্য। এক্সাম হলে এইটা প্রবলেম করে, এররলেস যেমন তেমন, কুইক এই ব্যাপারটা থাকে না, মানে প্রেসি পড়ে বুঝে মাথায় লোড নিয়ে ও প্রেসির তো দফা রফা হয়ে যায়। তো প্রেসি জিনিসটা কি আগে ফার্স্ট তোমাদের একটা লাইনে বলে দিই, কারণ অনেক বিগিনার আছো। প্রেসি মানে হচ্ছে ফলের রস, আখের রস, বেদানার রস, যে কোনো ফলের রস। তার মানে কি, তুমি নির্যাসটুকু ছেঁকে বার করে নেবে এবং যে ছিবড়েটা আছে ওটা ফেলে দেবে। ঠিক আছে, অর্থাৎ একটা প্রেসির মধ্যে, তাহলে মানে প্রেসিটা কি এবার বুঝে নাও। প্রেসি মানে হচ্ছে তোমাকে নির্যাসটাও দেওয়া থাকবে এবং তোমাকে আননেসেসারি কিছু ইনফরমেশান দিয়ে তোমার মাথাটা ঘুলিয়ে দেওয়ার চেষ্টা হবে, মানেটা তোমার কাছে এদিক ওদিক করে দেওয়া হবে। তা তুমি যদি অ্যাডভান্সের কিছু নাও জানো, গ্রামারে খুব মাস্টার যদি নাও হও, তাহলে জাস্ট এই পয়েন্টসগুলো ফলো করলে তোমার প্রেসিজ রাইটিং হয়ে যাবে। যেমন পারপাস অফ সাবজেক্টস অ্যান্ড প্রেডিকেটস, আগের ভিডিওতে আমরা এগুলো ডিসকাস করেছি, যদি মনে ভুলে গিয়ে থাকো আরেকবার ভিডিওটা দেখে নিও। রিমুভিং এক্সাম্পলস টু সাবজেক্টস, ঠিক আছে। প্রোট্যাগনিস্ট মানে প্রধান চরিত্র বা নায়ক, অনেক সময় প্রধান চরিত্র বা নায়কের সাথে অনেক কিছু ইনফরমেশান অ্যাড করে দেওয়া হয়, দিয়ে আননেসেসারি লেন্থি বানিয়ে না কনফিউজড করা হয় স্টুডেন্টদের, এবং এক্সামে এটাই আসবে। টোন অফ দ্য প্রেডিকেটস, আর টোন অফ দ্য প্রেডিকেটস, ঠিক আছে, এটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে কিছু কিছু প্রেসি তোমার করার সময়, সলভ করার সময়। তা দেখো, এই যদি চারটে কনসেপ্ট তুমি যদি এখানে দেখে নাও আমি যেভাবে দেখাবো, তাহলে আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি যে তুমি প্রেসিজ রাইটিংয়ের এর পরে যদি আর কোনো ভিডিও নাও দেখো, আমরা যে অ্যাডভান্স ক্লাস আনবো সেগুলো যদি তুমি নাও দেখো, তাহলেও তুমি প্রেসি পারবে। তবে হ্যাঁ, একটা কথা, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তোমাকে প্র্যাকটিস করতে হবে, যার জন্যে প্রত্যেকবারের মতো এবারেও হোমওয়ার্কে যে প্র্যাকটিস করার সেট, সেটা আমাদের লিঙ্ক তোমাদের নিচে শেয়ার করে দেওয়া হয়েছে। তো দেখো, এছাড়াও এগুলো তো আমরা এখানে দেখব, এছাড়া তোমাদের কয়েকটা পয়েন্টস বলে দিই। দেখো, যারা এই কোর্সে এনরোল করেছো, ঠিক আছে, তাদের কাছে একটা আর্নেস্ট রিকোয়েস্ট যে তুমি যখন লগ ইন করছো, লগ ইন করার পর তোমার এরকম হোম পেজ আসবে, তাই তো? যখন লগ ইন করার পর তোমার এরকম হোম পেজ আসবে, তুমি এই
এই যে টাইটেল দেখছো, এই টাইটেলটার ওপর ক্লিক করবে। টাইটেলটার ওপর ক্লিক করলে তোমার এই পেজটা খুলবে। এই পেজটা খুললে তুমি এই মোর যে প্লাস অপশান আছে, এই মোড়ের ওপর ক্লিক করলে তোমার এই পেজটা খুলবে এবং এখানে রিভিউ অপশান তুমি দেখতে পারবে। ঠিক আছে, তুমি রিভিউ অপশানে গিয়ে, ঠিক আছে, এই যে রিভিউ অপশানে যাওয়ার পর ওই রিভিউর মধ্যে যেই ক্লিক করবে তোমার সামনে এরকম একটা পেজ খুলে যাবে। তুমি কি করবে, এখানে এডিট রিভিউ বাটন দেখতে পাচ্ছ, এডিট রিভিউ বাটনের ওপর ক্লিক করবে এবং এখানে 5 স্টার রেটিং দিয়ে যে ঘরটা থাকবে সেই ঘরে ভালো একটা কিছু লিখে দিয়ে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, কারণ আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যদি এই রিভিউটা আমরা পাই 5 স্টার রিভিউ এবং তার সঙ্গে ভালো কিছু কথা, আমরা হয়তো আরও বেটার মানে হয়তো তোমাদের আর বই পড়ারই দরকার হবে না, ঠিক আছে, প্র্যাকটিস করারও দরকার হবে না, সেরকম কন্টেন্ট ডেলিভার করার চেষ্টা করবো। ঠিক আছে, তাই রিভিউটা সকলেই দিয়ে দিও, অনেকে দিয়েছে, তোমরাও দিয়ে দিও, আই রিকোয়েস্ট ইউ। ঠিক আছে, এছাড়াও দেখো যাদের নেট স্লো, যাদের ইন্টারনেট ফোনে স্লো চলে, তারা কি করবে, প্রথমে যখন গুগল থেকে আমাদের হোম পেজে তুমি লগ ইন পেজটা খুলবে, তখন একদম উপরের বারে, মানে যেটা তোমার সার্চ বার গুগলের, ওখানে দেখবে এই জায়গায় না 3টে ডট আছে, 3টে ডটে ক্লিক করলে এই মেনু বারটা তোমার সামনে খুলবে। এখানে গিয়ে দেখো যে অ্যাড টু হোম স্ক্রিন আছে, এই অ্যাড টু হোম স্ক্রিন করে নেবে, তাহলে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটা পুরো তোমার ফোনে একটা অ্যাপের মতো ডাউনলোড হয়ে যাবে। তাতে কি হবে, তোমার পাসওয়ার্ড ইউজার নেম সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি ওখানে, অ্যান্ড তুমি স্লো নেটেও মোটামুটি ভিডিওটা কনজিউম করতে পারবে, বাফারিংটা কম আসবে। ওকে, বোঝা গেল? তা এইটুকু কাজ আমি একটুখানি বলে দিলাম, তোমরা এটা কিন্তু কাইন্ডলি করে নিও। তো চলো স্টার্ট করি। দেখো, সবার প্রথমে আমরা দেখব পারপাস অফ সাবজেক্টস অ্যান্ড প্রেডিকেটস। ঠিক আছে, তাহলে পারপাস একটা থাকে, সাবজেক্টের একটা পারপাস থাকে, প্রেডিকেটের একটা পারপাস থাকে। ঠিক আছে, আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি। তো আমরা আগে সবার প্রথমে এটা দিয়ে বুঝবো যে পারপাস, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটসের কী কী হতে পারে। চলো আমরা পড়ি। In every field of study, from science to literature, clarity is often achieved not by adding more information but by removing what is unnecessary. দেখো কত কায়দা কানুন করে লেখা আছে, তাই না? কায়দা কানুন করে তোমাকে লেখা আছে কি না, ছোট টার্মসকে বড় করা আছে। এটাই প্রেসির কিন্তু কি, প্রেসি একটা তালা, আর তার হচ্ছে চাবি এইটাই যে এইটুকু জাস্ট পড়ে বোঝে নেওয়া, এইটুকু 2-3 বার পড়লেই বুঝতে পারবে কি বলতে চেয়েছে, তাই তো? তাহলে প্রেসি তালা, তার চাবি এটা কি না, তোমাকে এইটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তা তোমাকে কি প্রথম লাইনটা কি, ইন এভরি ফিল্ড অফ স্টাডি ফ্রম সায়েন্স টু লিটারেচার ক্ল্যারিটি ইজ অফটেন অ্যাচিভ নট বাই অ্যাডিং মোর ইনফরমেশন বাট বাই রিমুভিং হোয়াট ইজ আননেসেসারি। এই লাইনটার মধ্যে কি এমন বলা আছে যে আমাদের একাডেমিক যে তোমার ইয়েগুলো থাকে, তোমার সাবজেক্টসগুলো থাকে, প্রত্যেকটা সাবজেক্টের, ঠিক আছে, যে সাবজেক্টসগুলো আছে অ্যাকচুয়ালি, সে সায়েন্স হোক, লিটারেচার হোক, তার মানে আর্টস গ্রুপ হোক, কমার্স গ্রুপ হোক, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্টকে যদি ইজিলি আমাদের সামনে তুলে ধরা যায়, যদি ক্ল্যারিটি আনা যায়, ক্ল্যারিটি ওয়ার্ডটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ তুমি তোমার নিজস্ব কনসেপ্ট প্রেসিস রাইটিংয়ের মধ্যে আনতে পারবে না। অনলি প্যারাগ্রাফের যে কনসেপ্ট বা মেন যে কিওয়ার্ড, এটাকে কিওয়ার্ড বলে ক্ল্যারিটি। ঠিক আছে, ক্ল্যারিটি এটা একটা কিওয়ার্ড, তাহলে এই কিওয়ার্ডটাকেই তোমাকে ইউজ করতে হবে। তাহলে প্রত্যেকটা সাবজেক্টে ক্ল্যারিটি আনার জন্যে ওরা কি বলছে, নট বাই অ্যাডিং মোর ইনফরমেশন বাট বাই রিমুভিং হোয়াট ইজ আননেসেসারি। দেখো একই কথা দুবার লিখছে, নট বাই অ্যাডিং মোর ইনফরমেশন, আবার কি বলছে, বাট বাই রিমুভিং হোয়াট ইজ আননেসেসারি। এই দুটোর মানে তো এক। তা পরীক্ষায় তোমাকে ঠিক এইরকম প্রেডিকেটস দেবে, ঠিক আছে, যার পারপাস একটাই থাকবে, কিন্তু মোর দ্যান 2 সেন্টেন্স, মোর দ্যান 1 সেন্টেন্স দিয়ে একই কথা দিয়ে তোমার মাথাটা ঘুলিয়ে দেওয়া হবে। তার মানে কি, আমাদের যেটুকু দরকার সেটুকু পড়বো, তাই না? তার মানে যেটুকু দরকার সেটুকু পড়বো। তার মানে এই পুরো ইংলিশটাকে ইজ অফেন, এই যে আমরা প্রেডিকেটটা পেলাম ইজ অফেন থেকে এই পর্যন্ত এতগুলো ওয়ার্ড লেখার কি আমাদের দরকার আছে? না। তাহলে পারপাস অফ সাবজেক্ট, তাহলে পারপাস কি পেলাম না, এভরি সাবজেক্ট তার ক্ল্যারিটি, আর প্রেডিকেটসের পারপাস কি পেলাম, যে অনলি নেসেসারি পার্টটুকু পড়া হবে। দেখো হিন্টস তোমাদের দেখিয়ে দিচ্ছি, হিন্টসটা দেখো, হিন্টসটা কি, ক্ল্যারিটি ইন এনি সাবজেক্ট ইজ অ্যাচিভড বাই রিমুভিং আননেসেসারি ডিটেলস। দেখেছো, যদি রিমুভিংটা তুমি নাও করো, আননেসেসারি ডিটেলস যদি নাও করো, তুমি এইটুকুকে অন্যভাবে রিপ্লেস করতে পারো। আমরা এখানে 3টে ওয়ার্ডে লিখেছি, তুমি যদি এমন কিছু তোমার মাথায় খেলে একটু রিসার্চ করো, কারণ সব এখানে বলে দিলে কী করে চলবে, তাই না? তাহলে প্র্যাকটিসে তো তোমরা এমনি সবাই তো ভালো হোমওয়ার্ক করবে। তো রিমুভিং আননেসেসারি ডিটেলসের মানে কি, এর মানে হচ্ছে অনলি এসেনশিয়ালস, তাই না? অনলি এসেনশিয়ালস,
তাই না? তার মানে কি, শুধুমাত্র যেটুকু প্রয়োজন, অনলি এসেনশিয়ালস মানে হচ্ছে রিমুভিং আননেসেসারি ডিটেলস। তাহলে দেখো প্রেসি মানে হচ্ছে এইটা। তাহলে তোমাকে সবার প্রথমে পারপাস অফ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটস এটা বুঝতে হবে। অ্যান্ড ভাই এটা ভিডিওটা দেখে মনে হবে যেন ওরে বাবা আমি কি শিখে গেলাম, আমার হাতে স্বর্গ চলে এলো, না। এটা শিখলেও যতক্ষণ না পেন অ্যান্ড পেপার হাতে তুলবে, প্র্যাকটিস করবে, ততক্ষণ কিন্তু এটা তোমাকে রেজাল্ট দেবে না। আমরা এখানে হিন্টস দিয়ে দিলাম, কারণ এই ধরনের প্যাসেজই তোমাদের কিন্তু হোমওয়ার্কে দেয়া আছে, অ্যান্ড হোমওয়ার্ক মাস্ট। ওকে, তো চলো পারপাস অফ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটস দেখে নিলাম। 2 নম্বর, রিমুভিং এক্সাম্পলস টু সাবজেক্টস, তাই না? তো সাবজেক্টসের সঙ্গে কিছু এক্সাম্পলস তোমাকে দেওয়া থাকবে, যেগুলো একদম আননেসেসারি পার্ট, এবং যারা বিগিনার হয়, মানে প্রেসিস বস্তুটা বোঝেই না, তারা এইখানে গিয়ে ফেঁসে যায়, ঠিক আছে, এবং তাদের প্রেসির কোয়ালিটি ভালো হয় না। চলো আগে আমরা এক্সাম্পল দেখি, তারপর ডিসকাস করি, তারপর হিন্টসটা দেখবো। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাইক রামু, শ্যাম, গিরি অ্যান্ড আদার্স। দেখো কিওয়ার্ড আদার্স, তার মানে শুধুমাত্র রামু, শ্যাম অ্যান্ড গিরি নয়, এদের মতো আরও থাউজেন্ডস অফ চিলড্রেন তারা ভিলেজকে বিলং করে, ভিলেজে থাকে। নিড এ স্কুল বাস টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি, তাই না? তাহলে প্রত্যেক দিন স্কুলে যাওয়ার জন্য তাদের প্রয়োজন একটা স্কুল বাসের। ওকে, অ্যাট প্রেজেন্ট দে ওয়াক মাইলস অফেন থ্রু ডিফিকাল্ট টেরেন অ্যান্ড ব্যাড ওয়েদার। এখানে তোমাকে আমি কয়েকটা কনসেপ্টটাকে বোঝাচ্ছি, খুব মন দিয়ে বোঝো কনসেপ্ট, তুমি শিখতে এসেছো, তাই তো? দেখো এখানে বলছে দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাইক রামু, শ্যাম, গিরি অ্যান্ড আদার্স। তার মানে এই পর্যন্ত আমরা প্রথম সেন্টেন্সের সাবজেক্ট পেয়ে গেলাম, ঠিক আছে? আর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট কি পেলাম দেখো, অনলি দে, তাই না? তার মানে এই দের মধ্যে রাম, শ্যাম, যদু, মদন, আইকে বাদ দিয়ে, অর্থাৎ ফার্স্ট পার্সন, অ্যান্ড ইউ সেকেন্ড পার্সনকে বাদ দিয়ে থার্ড পার্সনের সবাই ওর মধ্যে বিলং করছে। আমি পার্সনও শেখাবো, পার্সনটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এর পরে তো আসবেই, তখন আমি শেখাবো। আচ্ছা, তা যখনই এখানে দে বলে দিল, তাহলে তুমি কিওয়ার্ড কি পেলে এখান থেকে দেখো, আদার্স পেলে, অ্যান্ড কিওয়ার্ডস তুমি দে পেলে। তার মানে এখানে অনলি অ্যান্ড অনলি সাবজেক্ট হচ্ছে এইটুকু, দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ। তার মানে রামু, শ্যাম, গিরি অ্যান্ড আদার্স এরা সব একটা গ্রুপের, অর্থাৎ এরা এক্সাম্পল, এরা এক্সাম্পল, ঠিক আছে? বোঝা যাচ্ছে? ভালো করে বোঝো, এটা এক্সাম্পল। তার মানে প্রেসিস তুমি যখন লিখবে রামু, শ্যাম, গিরি অ্যান্ড আদার্স, এদের কাউকে লেখার দরকার নেই। ক্লিয়ার হয়ে গেল? নিড এ স্কুল বাস টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি। এবার প্রেডিকেটের পারপাস দেখি। অ্যাট প্রেজেন্ট দে ওয়াক মাইলস অফেন থ্রু ডিফিকাল্ট টেরেন অ্যান্ড ব্যাড ওয়েদার। এই দেখো ওয়াক মাইলস, আমরা এখান থেকে কি পাবো না, প্রেডিকেট পাবো। তার মানে মাইলের পর মাইল হাঁটে, এটাকে কি দূরত্ব বোঝাচ্ছে। অফেন থ্রু ডিফিকাল্ট টেরেন, অর্থাৎ কি পথটা খুব সংকীর্ণ, ভালো না পথটা, আনসেফ। অ্যান্ড ব্যাড ওয়েদার মানে হচ্ছে ধরো হার্স ওয়েদার, আমাদের গরমকালে গরম, বর্ষাকালে বর্ষা, শীতকালে প্রচণ্ড শীত, ফিরতে লেট হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি সাবজেক্ট তুমি পেয়ে গেলে, এটা রিমুভিং এক্সাম্পলস বেরিয়ে গেল। তবে হ্যাঁ, এক্সাম্পল রিমুভ করার আগে তোমাকে কিন্তু ওর মধ্যে আরেকটা এরকম কিওয়ার্ড খুঁজতে হবে, যে এখানে কোনো একটা পার্সনকে হাইলাইট করেনি তো। যেমন ধরো ওরা যদি এখানে দের জায়গায় রামু অ্যান্ড আদার্স লিখতো, তাহলে কিন্তু রামু মেন সাবজেক্ট হতো, কিন্তু যেহেতু দে বলে দিয়েছে, সেহেতু কি দ্য চিলড্রেন অফ ভিলেজ হচ্ছে মেন সাবজেক্ট, রামু, শ্যাম, গিরি অ্যান্ড আদার্স এটা এক্সাম্পল। জাস্ট রিমুভ অ্যান্ড কাট দেম, এদেরকে কাট করে দাও, ঠিক আছে? তাহলে আসল কথা কি পেলাম, যে গ্রামের ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার জন্য একটা বাস দরকার। কারণ কি না, তাদের খুব একটা ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে দিয়ে স্কুলে যেতে হয় এবং আসতে হয়। হিন্টস কি, হিন্টস দেখে নাও। ভিলেজ চিলড্রেন স্ট্রাগল টু অ্যাটেন্ড স্কুল ডিউ টু লং আনসেফ জার্নি, ঠিক আছে? সো দে নিড এ বাস, সো দে নিড এ স্কুল বাস। ওকে, ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে তোমাকে জাস্ট এইরকম হতে হবে, রাজহাঁস হতে হবে। দুধ আর জল তোমাকে যদি মিশিয়ে দেওয়া হয়, তুমি দুধটা ছেঁকে খেয়ে নেবে, জলটাকে পড়ে থাকবে, তাই তো? তা প্রেসিস হচ্ছে এইটা, যে কিছু গ্রামারও জানে না, সেও যদি এই 5টা 6টা যে আমি এখানে দেখাবো যদি দেখে নেয়, তার কাছে প্রেসিস রাইটিং কেক ওয়াক হয়ে যাবে। চলো 3 নম্বর দেখি। 3 নম্বর হচ্ছে মোরাল অমোরাল অবজেক্টিভস, ঠিক আছে? অর্থাৎ অবজেক্টিভ কি,
মানে ওই 3-4টে লাইনের বা পুরো প্রেসিটার অবজেক্টিভ কী, এটা স্পেশালি অবজেক্টিভের ওপর ডিপেন্ডেন্ট, মানে আমাদের অ্যাকচুয়াল করণীয়টা আর কি, তাই না? এখানে মোরালও থাকতে পারে, আমোরালও থাকতে পারে, ঠিক আছে? অর্থাৎ কি, যেটা আমাদের জন্য ভালো, যেটা আমাদের জন্য উচিত না, আনফেয়ার, সেটাও থাকতে পারে। এগুলো বেসিক্যালি দেখো এনভায়রনমেন্ট রিলেটেড বেশি থাকে, ঠিক আছে? ওয়েলফেয়ারমূলক আজকে প্রেসিতে থাকে, স্পেশালি যেগুলো তোমার আমাদের পরিবেশের ক্ষতি করে, এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে আছে, সেগুলোর ওপর থাকে। চলো আমরা দেখি কি বলছে। উইথ বিল্ডিংস, রোডস অ্যান্ড কমার্শিয়াল স্পেসেস এক্সপ্যান্ডিং র্যাপিডলি, গ্রিন এরিয়াজ আর শ্রিঙ্কিং, অর্থাৎ কি, ছোট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ হোয়াই ইন মডার্ন সিটিজ পাবলিক পার্কস আর অফেন ওভারলুকড বাই আরবান প্ল্যানিং। দেখেছো, একই কথা তোমাকে কিন্তু হিন্টস দিয়ে দিয়েছে, তোমাকে কিন্তু এর মধ্যে অবজেক্টিভ দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে দেখো, বিল্ডিং, রোড অ্যান্ড কমার্শিয়াল স্পেস এক্সপ্যান্ডিং র্যাপিডলি, তার মানে আরবান প্ল্যানিং চলছে। দেখেছো, জাস্ট তোমাকে অবজেক্টিভটা কিন্তু ওর মধ্যেই থাকবে, অবজেক্টিভসটা এর মধ্যেই থাকবে, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট, তোমাকে ওইটাকে খুঁজে বার করতে হবে, ঠান্ডা মাথায় পড়তে হবে এবং যেভাবে শেখাচ্ছি সেভাবে শিখতে হবে, ঠিক আছে? তাহলে অবজেক্টিভ পেয়ে গেলে, তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট অ্যাকচুয়ালি হচ্ছে বিল্ডিং, রোড, কমার্শিয়াল স্পেসেস। কিন্তু এত বড় সাবজেক্টের তো দরকার নেই, কারণ এই তিনজনের মানে কমসে কম একই, একটা জিনিসেরই এর পার্ট, সেটা কি না, আরবান প্ল্যানিং বা আরবান গ্রোথ, যেটা তুমি বলবে, তাই না? ওকে, এইবার চলো আমরা দেখি যে প্রেডিকেটস কি বলছে। প্রেডিকেটস বলছে গ্রিন এরিয়াজ আর শ্রিঙ্কিং, তার মানে এখান থেকে একটা সাবজেক্ট পেলাম গ্রিন এরিয়াজ, আর প্রেডিকেট পেলাম কি, আর শ্রিঙ্কিং, তার মানে এটা একটা কনসার্ন। আর শ্রিঙ্কিং কি না, গ্রিন এরিয়াজ কমে যাচ্ছে। গ্রিন এরিয়াসের কোনো ওরা কি হিন্টস দিয়েছে, কিওয়ার্ডস দিয়েছে? অবশ্যই দিয়েছে, কি না, পাবলিক পার্কস। তাহলে গ্রিন এরিয়াজের, এক সেকেন্ড, গ্রিন এরিয়াজের ভালো করে দেখবে, গ্রিন এরিয়াজকে কি ওরা ডিফাইন করেছে, কি দিয়ে করেছে, পাবলিক পার্কস। তার মানে তুমি কিওয়ার্ড পেয়ে গেলে কি না, পাবলিক পার্কস আর আরবান প্ল্যানিং, দুটো সাবজেক্ট পেয়ে গেলে। অবজেক্ট কি পেয়ে গেলে না, পাবলিক পার্ক শ্রিঙ্ক করছে আরবান প্ল্যানিংয়ের জন্য, ঠিক আছে, যেটাকে ওভারলুক করা হচ্ছে ইন মডার্ন সিটিজে, অর্থাৎ মডার্ন আরবান প্ল্যানিংয়ে। বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে ফার্স্ট অফ অল তোমাকে অবজেক্টিভ বুঝতে হবে, অবজেক্টিভস বোঝার পর তোমাকে বুঝতে হবে যে তার কিওয়ার্ড কি কি আছে। দুটো কিওয়ার্ড, একটা কারণ ঘটাচ্ছে, একটা কারণের শিকার হচ্ছে, দুটো কিওয়ার্ড পেয়ে গেছি, ঠিক আছে? হিন্টসটা দেখে নি। আরবান গ্রোথ অফেন ইগনোরস দ্য ইম্পর্টেন্স অফ পার্কস, এর আগে তুমি একটা পাবলিক অ্যাড করে নিতে পারো। ক্লিয়ার? তাহলে দেখো, মোরাল অবজেক্টিভস যখন থাকবে, তখন এই পুরো কথাটার, পুরো সাবজেক্টটার অবজেক্টিভটা তোমাকে বুঝতে হবে। পুরো কথাটার গ্রিন এরিয়াজের অবজেক্টিভ সাবজেক্ট কি না, পাবলিক পার্কস, তাই না? এবং আমাদের যে প্রেডিকেটগুলো রয়েছে সেগুলোরও অবজেক্টিভ এইভাবে আমাদের পেতে হবে। ক্লিয়ার হয়ে গেল? চলো আমরা 4 নম্বরের এক্সাম্পল দেখে নিই। এটাকে বলা হয় প্রোটাগনিস্ট, অর্থাৎ কি না, প্রধান চরিত্র। প্রধান চরিত্র মানে হচ্ছে নায়ক, তাই না, হিরো। বেসিক্যালি কোনো কোনো প্যাসেজ এরকম হিরো বা প্রধান চরিত্রের ওপরে বেস থাকে, অর্থাৎ কি না, প্রধান চরিত্র সব কিছু করে, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে এক্সট্রা ইনফরমেশান দিয়ে তোমার মাথাটা, অর্থাৎ ক্যান্ডিডেটের মাথাটা ঘুলিয়ে দেওয়া হয় এবং মানেটা তারা ক্লিয়ার করতে পারে না যে অ্যাকচুয়ালি আমি লিখবো কি লিখবো না। তাহলে প্রোটাগনিস্টকে ধরে তোমায় করতে হবে। এটাই তুমি কি দেখতে পাবে না, প্রত্যেকটা যে প্রেডিকেট আছে, সে প্রত্যেকটা প্রেডিকেটের টোন যাই হোক না কেন, তার সাবজেক্ট একজনাই, সেটা হচ্ছে কি না, যে প্রোটাগনিস্ট সে, প্লাস তার যে প্রেডিকেট, অর্থাৎ তার যে কাজ, তার এফেক্টটা বিভিন্ন জনের জন্য আলাদা আলাদাভাবে হচ্ছে, ঠিক আছে, বা আলাদা আলাদা কাজ করছে একই জনের ওপর। প্রেডিকেট সেরকম থাকবে। যেমন দেখো, অন দ্য লফটি হিল ওয়ান্স লিভড এ হারমিট, আমরা একটা সাবজেক্ট পেলাম হারমিট। উইথ অল অফ হিজ ডিসাইপলস, তার সমস্ত শিষ্যসেবক নিয়ে, দেয়ার দে মেডিটেটেড ডেলি বিনিথ দ্য অ্যানসিয়েন্ট ট্রি, দ্য হারমিট গাইডেড দেয়ার থটস, রিসাইডেড স্যাক্রেড টেক্সট অ্যান্ড টেন্ডেড দ্য টেম্পল গার্ডেন উইথ কোয়াইট তোমার ডিভোশন। হি গ্যাদার্ড হার্বস ফ্রম দ্য ফরেস্ট, হিল্ড দ্য সিক অ্যান্ড wrote verses by moonlight. Each morning he lit the incense and rang the bell to awaken the valley. অর্থাৎ কি না, সেই সব করে। দেখো, হারমিট সে কি করে, ডেলি অ্যানসিয়েন্ট ট্রির নিচে মেডিটেট করে তার যে ডিসাইপল তাদের নিয়ে। হারমিট গাইড করে তার থটস,
তারপরে স্যাক্রেড যে গ্রন্থ আছে অর্থাৎ যেগুলো পবিত্র গ্রন্থ সেগুলো সে পাঠ করে, তার টেম্পল গার্ডেনের ডিভোশনের সাথে টেন্ডেড করে কাদের কাদের তোমার পরিপালন করে, কাদের যত্ন করে, অবভিয়াসলি তার ডিসাইপলদের। হি গ্যাদার্ড হার্বস, কে গ্যাদার করে, হারমিট গ্যাদার করে ফ্রম দ্য ফরেস্ট। হিল্ড অ্যান্ড সিক অ্যান্ড রোড ভার্সেস বাই মুনলাইট, কে লেখে, তিনি নিজেই লেখেন। প্রত্যেক সকালে সে কি জ্বালেন, ধূপ জ্বালেন, ইনসেন্স ধূপ জ্বালেন। র্যাং দ্য বেল টু অ্যাওয়েন দ্য ভ্যালি, তাহলে কি না, এবং তিনি বেল বাজান, তাই তো, বড় ঘন্টা বাজান, ঘন্টা বাজিয়ে সবাইকে জাগরণ করে এবং সকালের তিনি যে তোমার ইন্ডিকেশন সেটা সবাইকে দেয়, সকালের অ্যালার্ট সবাইকে দেয়। তাহলে দেখো এটা প্রোটাগনিস্ট কে, প্রোটাগনিস্ট একজন আয়, সে হচ্ছে কি না আমাদের হারমিট। যদি হারমিট না থাকতো তাহলে এই কাজগুলো হতো না। যখন এরকম হবে তখনও তোমায় মনে রাখতে হবে যে শুধু আমি প্রোটাগনিস্টকে নেবো এবং তার যে অবজেক্টগুলো সেগুলো অ্যান্ড দিয়ে অথবা কমা দিয়ে আমি অ্যাড করতে থাকবো। ক্লিয়ার, বোঝা গেল? এটার কোনো হিন্টস আমি দিইনি, কারণ এটা তুমি নিজে নিজে করবে এবং এটার তোমার হোমওয়ার্ক হিসেবে এটা দেওয়া হয়েছে। লাস্ট এক্সাম্পল যেটা টোন অফ দ্য প্রেডিকেটসের ওপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এটার হিন্টস আছে, ভালো করে বুঝে নাও। টোন অফ দ্য প্রেডিকেটস আমরা প্রথম ভিডিওতেই দেখেছিলাম যে সবসময় প্রেডিকেটের টোনটা বুঝতে হবে। বলছে দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম কোয়াইটলি, যখন এই টোন অফ দ্য প্রেডিকেটস বোঝাবে সবসময় মাথায় রাখবে যে তুমি এর আগেরটার মতো হারমিটের পেজটার মতো সবসময় না তুমি অবজেক্টের ওপরে, ঠিক আছে, অবজেক্ট হোক, পুরো প্রেডিকেট হোক, ভার্ব হোক, এগুলোর ওপরে বেশি নজর রাখবে। যেমন দেখো কোয়াইটলি একটা অ্যাডভার্ব, তাহলে সে ক্লাসরুমে এন্টার করলো, কোয়াইটলি স্মাইলড অ্যাট দ্য স্টুডেন্ট, তার মানে কোয়াইটলি চুপচাপভাবে সে করলো এবং মানে প্রবেশ করলো এবং স্মাইলড হাসলো, এটা তোমাকে কি ইন্ডিকেট করলো যে তিনি কাম এবং খুব ভালো মুডে আছেন, তাই না? অ্যান্ড গ্রিটেড দেম ওয়ার্মলি, আবার দেখো গ্রিট করলেন, তার মানে কি তিনি যথেষ্ট চিয়ারফুল মেজাজে আছেন, কোনো রকম তিনি অ্যাংরি নন। বোঝা গেল? দেখো টোন পেয়ে গেলাম, কিন্তু প্রথম সাবজেক্টের এই প্রথম সেন্টেন্সের টোন কি না কাম, ঠিক আছে, তারপরে তোমার চিয়ারফুল, এই ধরনের পেয়ে গেলাম। ওকে, সি প্রেজড দেয়ার এফোর্টস অন দ্য রিসেন্ট অ্যাসাইনমেন্ট অ্যান্ড এনকারেজ দোজ হু হ্যাড স্ট্রাগেলড, আচ্ছা যারা ভুল করেছে, যারা স্ট্রাগল করছে সেই তোমার হোমওয়ার্কের অ্যাসাইনমেন্ট করার জন্য, তাদের তিনি বকা দিলেন না? বকা তো দিলেন না, তিনি সবার প্রথমেই ঢুকে যারা পেরেছে তাদের এফোর্টকে প্রেজ করলেন, আবার যারা পারেনি তাদের এফোর্টকেও প্রেজ করলেন, আর এনকারেজ করলেন যারা স্ট্রাগল করছে সেটা লিখতে গিয়ে। তার মানে সে এখানে কিরাম হয়ে গেলেন, এনকারেজিং, এনথুজিয়াস্টিক, তার মানে এখান থেকে আমি এনকারেজিং, এনথুজিয়াস্টিক এরকম টোন পেলাম। Walking between the rows, she listened patiently to their doubts and explained concepts with clarity. তিনি কি করলেন, অর্থাৎ টিচারের কথাই হচ্ছে, তিনি কি করলেন না দুটো যে বেঞ্চের রো তার মাঝখান দিয়ে তিনি এগিয়ে গেলেন এবং তিনি প্রত্যেক জনার ডাউটস শুনলেন এবং এক্সপ্লেন করলেন কনসেপ্ট উইথ ক্ল্যারিটি, অর্থাৎ কি কোনো তোমার সমস্যা যেন না থাকে তার জন্য ক্লিয়ারলি তিনি কনসেপ্টকে ডিসকাস করলেন। তার মানে এখানে কি হয়ে গেল না, কোঅপারেটিভ, হেল্পফুল, তাই না? এখানে হেল্পফুল কি হয়ে গেল, টোনটা কি হয়ে গেল, এই যে পেশেন্টলি, তারপরে এক্সপ্লেন কনসেপ্ট, এগুলো টোনটা কি হয়ে গেল এখানে, ভালো করে টোনের ওপর সবসময় প্রেডিকেটের তুমি ইয়ে করবে, স্ট্রেস দেবে, তাহলে টোনটা কি হয়ে গেল, হেল্পফুল হয়ে গেল। ওকে, সি নেভার রেজড হার ভয়েস বাট কারেক্টেড মিস্টেক জেন্টলি, দেখো প্রত্যেকটা জায়গায় শুধু টোন তোমাকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে টোনটা কি তার, সে প্রত্যেকটা মিস্টেক জেন্টলি অর্থাৎ কি সুন্দরভাবে তিনি কি করলেন না সলভ করলেন। তার মানে এখানে কি হয়ে গেল, এমপ্যাথেটিক হয়ে গেল, অন্যের প্রবলেমটা তিনি বুঝলেন। ডিউরিং দ্য লেসন সি আস্কড থটফুল কোয়েশ্চেন, তার মানে থটফুল বলেই দিল, সে থটফুল কোয়েশ্চেন তিনি জিজ্ঞাসা করলেন, অর্থাৎ ফান্ডামেন্টাল যেটার মধ্যে থাকে। ইন্সপায়ার্ড কিউরিসিটি, যেন সবারই মধ্যে ইন্সপায়ার্ড হয়, সবাই ইন্সপায়ার্ড হয়, কিউরিসিটি তাদের মধ্যে জিজ্ঞাসু ভাবটা জেগে ওঠে, তার মানে ইন্সপায়ারিং, তার মানে তার আমরা এই প্রেডিকেটের মধ্যে কি পেলাম, ইন্সপায়ারিং পেলাম। অ্যান্ড অ্যাপ্লডেড ভেরি স্মল ইমপ্রুভমেন্ট, এবং একটুখানিও যদি কেউ ইমপ্রুভ করে সেটা তিনি অ্যাপ্লড করলেন, অর্থাৎ কি জোরে জোরে হাততালি দিয়ে বলা যেতে পারে যে বা দারুণ হয়েছে, এরকম তিনি কথা বললেন। দেখছো, তাহলে আমরা শুধুমাত্র টোন দিয়ে যাচ্ছি, কি টোন বলেছে, বিফোর লিভিং সি রিমাইন্ডেড দেম কাইন্ডলি অ্যাবাউট দেয়ার হোমওয়ার্ক,
তাদেরকে রিমাইন্ড করালেন যে তোমাদের কিন্তু হোমওয়ার্ক দেওয়া হয়েছে অ্যান্ড উইশ দেম লাক, এবং তাদের লাক উইশ করলেন যে বেস্ট অফ লাক বা অল দ্য বেস্ট এসব বললেন। হার কাম প্রেজেন্স, কাইন্ড ওয়ার্ডস অ্যান্ড সাপোর্টিভ অ্যাটিটিউড, এ দেখো কিওয়ার্ড সাপোর্টিভ অ্যাটিটিউড, এ দেখো কিওয়ার্ড কাম প্রেজেন্স, এ দেখো কিওয়ার্ড কাইন্ড ওয়ার্ডস মেড দ্য ক্লাসরুম এ প্লেস অফ লার্নিং, রেসপেক্ট অ্যান্ড গ্রোথ। তার মানে তিনি একজন কীরকম, তিনি একজন যথেষ্ট মানে একদম আদর্শ টিচার, যিনি সমস্ত রকম ভালো টোনের মাধ্যমে, ভালো গুণের মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্টকে তিনি সাপোর্ট করেন। তাহলে এই সব ক্ষেত্রেও তোমার দুটো কনসেপ্ট কাজে লাগবে। একটা হচ্ছে কি না, প্রোটাগনিস্ট মেন যে হিরো সে হচ্ছে দ্য টিচার, এবং এতগুলো প্রেডিকেটসের টোন লাস্ট দেখো 3 লাইনের মধ্যে লাস্ট লাইনে সব বলে দেওয়া হয়েছে, কাম বলে দেওয়া হয়েছে, কাইন্ড বলে দেওয়া হয়েছে, সাপোর্টিভ বলে দেওয়া হয়েছে, তাই না? যেটার উদ্দেশ্য কি না, লার্নিং, রেসপেক্ট অ্যান্ড গ্রোথ। দেখতে পাচ্ছ? তাহলে তুমি যদি কিচ্ছু না জানো, তোমার যদি কিছু জানার দরকার নেই, তোমার সব তুমি ভুলে গেছো, তুমি অ্যাডভান্স নলেজ কিচ্ছু তোমার নেই, ইংলিশ তুমি ভালো নয়, সেই কথা ভুলে যাও। তোমাকে যা শেখানো হচ্ছে সেটাকে ফলো করো। আর এর পরের যে নোটস রয়েছে, ঠিক আছে, এই নোটসটা তোমরা পিডিএফে পেয়ে যাবে। দেখো বলাই দেওয়া হয়েছে দ্য প্রেসিস হাইলাইটস দ্য টোন, কি না, কাম, কাইন্ড, সাপোর্টিভ, লাস্ট লাইনে রয়েছে। তাহলে আমি সবসময় বলি যে দেখো যেটাকে পড়বে সেটার কিওয়ার্ড খুঁজতে হবে। রিফ্লেক্টেড ইন দ্য ভার্বস, তার মানে ভার্বসের উপর জোর দিতে হবে, কারণ প্রেডিকেট, এই যে টোন অফ প্রেডিকেটস কি না, স্মাইল, গ্রিটেড, প্রেজড, এনকারেজ, লিসেন্ড, এক্সপ্লেন্ড, কারেক্টেড জেন্টলি, ইন্সপায়ার্ড, অ্যাপ্লডেড, রিমাইন্ডেড কাইন্ডলি, উইশড, তাই না? স্টুডেন্টস হু ফোকাস অন দ্য ইমোশনাল অ্যাটিটিউড বিহাইন্ড দিস অ্যাকশন উইল আন্ডারস্ট্যান্ড দ্য কারেক্ট আইডিয়া ইজিলি। তাহলে তোমরা যারা স্টুডেন্ট আছো তারা অনলি অ্যান্ড অনলি ফোকাস করবে ইমোশনাল অ্যাটিটিউড, এই অ্যাকশানগুলোর ওপর, অর্থাৎ কি না এই অ্যাক্টিভ ভার্বগুলোর ওপরে। এই ভার্বগুলোকে কি বলা হয়, ফাইনাইট ভার্ব বলা হয়, তাই না? তাহলে ফাইনাইট ভার্বগুলোর ওপরে যারা ফোকাস করবে তারাই কিন্তু সেন্ট্রাল আইডিয়াটা বুঝতে পারবে, আর এই প্রেসিটা খুব সুন্দরভাবে বেসিক্যালি 1/3 লাইনে 1/3 ওয়ার্ডে তারা তোমার সলভ করতে পারবে। তাহলে আজকের যে ক্লাসটা আমি তোমাদের দিলাম একটু বড় ক্লাস, এবং অনেক কটা কনসেপ্ট আমরা এর মধ্যে শেয়ার করলাম। যদি ফার্স্ট টাইম দেখে এটা না বুঝতে পারো, আবার সেকেন্ড টাইম দেখো, রিপ্লে করো, এবং ভিডিওর নিচে তুমি আগের ভিডিওতে যেমন পেয়েছিলে ক্লাস নোট, হোমওয়ার্ক আছে, সেগুলো সব করে টাইমলি হোমওয়ার্ক জমা দেবে, কারণ মনডে 7:30টায় কিন্তু এর পরের ক্লাসটা আপলোড হয়ে যাবে, তার হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, পরের ক্লাসের জন্য ওয়েট করো।